নমস্কার। মুচুন্দা হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কিছুদিন বাদে ইন্টারভিউ শুরু হতে চলেছে, যেটা টেট ইন্টারভিউ শুরু হতে চলেছে, তো একটা এখন বড় সমস্যা দেখা দিচ্ছে, বড় বিপদ। তো সমাধান কি? তো ইন সার্ভিসরা কি ইন্টারভিউতে বসতে পারবে কিনা? ইন সার্ভিসম্যানরা, যারা ইন সার্ভিস আছেন, যারা চাকরি করছেন, তারা এই যে আপনাদের নতুন ইন্টারভিউ, এখানে বসতে পারবে কিনা, আর যদি বসতে পারে তাহলে কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, কি কাট অফ হবে, যারা ফ্রেশ আছে তারা চাকরি পাবে কিনা, এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তারা কি আদৌ বসতে পারবে? তারা কি আদৌ ইন সার্ভিস যারা আছে তারা বসতে পারবে কিনা সেটা সম্বন্ধে বলবো। আর আপনাদের যদি বসতে পারে তাহলে তার ফল কি হবে? এই যে 13,000 মতো ভ্যাকান্সি দিয়েছে, এখানে অর্ধেক সিট ইন সার্ভিসরা দখল করবে যদি বসতে দেয়। আর বসতে পারবে কিনা সেই সম্বন্ধে আমি বলি। দেখুন, আপনাদের বলি যে সমস্ত ইন সার্ভিস যারা আছে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন প্রান্তে আছে। তারা আগের যে ইন্টারভিউ হয়েছিল সেখানে যারা মেরিট লিস্টে পিছনের দিকে ছিল তারা নিশ্চয়ই নিজের জেলায় পায়নি, বা অনেক হয়েছে যে তার জেলায় ভ্যাকান্সি ছিল না, দেয়নি। তো এরকম বিভিন্ন রকম ভাবে প্রথম কথা র্যাঙ্কিং এর পিছনে ছিল, আর একটা কারণ হচ্ছে আপনার তাদের হয়তো সেই জেলায় হয়তো ভ্যাকান্সি ছিল না। তো এই কারণে তাদের কিন্তু বিভিন্ন বিভিন্ন বাইরে বাইরে জেলায় হয়েছে। এবার আমরা একটা গ্রুপে দেখলাম পোস্ট হয়েছে, সেখানে হাজার হাজার কমেন্ট। যারা ইন সার্ভিস চাকরি করেন, যারা চাকরি করছেন, তারা বলছেন আমরা যে কোনো মূল্যে, আমরা ইন্টারভিউতে বসবই। মানে 99% শিক্ষকরাই বলছেন ইন্টারভিউতে বসবই, বসে আমরা র্যাঙ্ক করব, আমরা র্যাঙ্ক করে বাড়ির কাছে আসব। তো এতে কি হবে? যারা ফ্রেশ আছে তারা চাকরি পাবে না। কজন চাকরি পাবে? 13,000 সিট আছে, যারা ইন সার্ভিস আছে তাদের আপনারা জানেন যে তারা ফ্রেশার হিসেবে বসবে। তো ফ্রেশার হিসেবে বসে তারা মানে সিটটা দখল করবে। মানে একজন আপনার বলতে পারেন বঞ্চিত যে বেকার, তার জীবন শেষ করবে, তার চাকরিটা শেষ করে সে একটা চাকরি যেখানে করতো সেই সিটটা ফাঁকা করবে। সেই সিটটা এর মধ্যে ইনক্লুড হচ্ছে না, প্লাস আপনার কি হবে, সে ওই সিটটা তো ধ্বংস করলো, প্লাস একটা নতুন ছেলের একটা নতুন পরিবারের সিট ধ্বংস করবে। এই হচ্ছে প্ল্যানিং। তো তারা কি বলছে, তাদের মন্তব্য, ইন সার্ভিস হিসাবে আমরা অংশগ্রহণ করব, দরকার পড়লে 2017 টেট দেখিয়ে হলেও ফ্রেশার হিসাবে বসবো, কিন্তু বসবো অবশ্যই। আমি নাম উল্লেখ করছি না। বলছে আমার 4-5 বছর ধরে বাইরে পড়ে আছি উত্তরবঙ্গে, আর এদিকে পরে যত নিয়োগ হয়েছে সব কাছের জেলায়, এমনকি হোম ডিস্ট্রিক্টে সার্ভিস করছে। তাহলে আমরা কি দোষ করলাম? এখন ইন সার্ভিসরা বসতে পারবে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে ইন সার্ভিসরা বসতে পারবে কিনা। তো প্রথমে বলি, দেখুন, আমরা যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, আমাদের অনারেবল জাস্টিস, প্রাক্তন জাস্টিস, তার যদি আমরা রায়, সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট ছিল যে ইন সার্ভিসরা বসতে পারবে না। আবার আমি গল্প উঠেছে, এখন ইন সার্ভিসদের কি করতে হবে, তাদের আগে ট্রান্সফার করে বাড়ির কাছে নিয়ে আসতে হবে। ইন সার্ভিসরা দাবি করছে যে আমাদের আগে ট্রান্সফার করে বাড়ির কাছে নিয়ে আসতে হবে, না হলে পরে আমরা সিট দখল করে সিট খেয়ে দেবো, চাকরি পেতে দেবো না। হ্যাঁ, চাকরি আমরা ফ্রেশারদের চাকরি দিতে হবে, ওদের চাকরি খেয়ে নেবো। ফ্রেশারদের চাকরি খেয়ে নেবে, নতুনদের চাকরি, মানে নতুন যারা বঞ্চিত, যারা একদম বেকার, এখন চাকরি পায়নি, তাদের চাকরি খেয়ে নেবে। এরকম হুমকি ধামকি চলছে। আর এই যদি ইন সার্ভিস যারা আছে তারা যদি বসে, তাহলে ভাবুন যে কম্পিটিশন কোথায় যাবে। এবার এরা বসতে পারবে কিনা? আমরা বলছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে যে জাজমেন্ট ছিল, সেই জাজমেন্ট অনুসারে ইন সার্ভিসরা বসতে পারবে না। তো এরা বলছে কি, আমরা ফ্রেশার হিসেবে বসবো। তাহলে তো ইন সার্ভিস থাকলাম না, ফ্রেশার হিসেবে বসবো। তারপরে যখন ইন্টারভিউ সিলেকশন হয়ে যাবে, তখন ওখান থেকে রিজাইন দিয়ে দেবো। তোমাদের যদি এতই দম থাকে, ইন সার্ভিস ম্যানদের বলছি, তোমাদের যদি এতই দম থাকে, তাহলে তোমরা চাকরিটা রিজাইন দিয়ে আসো। এতই যখন কনফিডেন্স, এতই যখন দম, তাহলে তোমরা ওটাকে রিজাইন দিয়ে আসো। ওটাকে রিজাইন দিয়ে এসে তারপর এখানে চ্যালেঞ্জ করো। কেন ওই সিটটা তাহলে নষ্ট হবে না? একটা সিট নষ্ট করে আসবে, কারণ ওই সিটটা এমনি পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর অবস্থা, নিয়োগ নেই, সব বন্ধ। তাহলে তুমি যখন ফ্রেশার হিসেবে বসছো, তখন কি তোমার ওই সিটটা তো ধ্বংস হচ্ছে, ওই সিটটা তো নষ্ট হবে। তুমি ধরলে তুমি সিলেক্ট হয়ে গেলে, তাহলে ওই সিটটা নষ্ট হলো। আবার ওই সিট কোন কালে যুক্ত হবে তার তো কোনো ঠিক নেই।
তাহলে যদি আমি আমার আমার কথা হচ্ছে, যদি ইন সার্ভিসরা যারা ইন্টারভিউতে বসতে চাইছে, যদি বসতে পারে, আমি জানি এখন পর্যন্ত যেটুকু আপডেট যে বসতে পারবে না, এরা আবার কেস করার পরিকল্পনা করছে। যারা ইন সার্ভিস আছে তারা কেস করার পরিকল্পনা করছে, এরা কেস করবে। কি কেস করবে? যে এদের দ্রুত আগে বাড়ির কাছে নিয়োগ করাতে হবে, মানে বাড়ির কাছে ট্রান্সফার করাতে হবে, বাড়ির কাছে ট্রান্সফার করতে হবে। বিভিন্ন কেস ফাইলের গল্প আমি শোনাচ্ছি সবকিছু। তবে আমি আপনাদের বলবো যে অজিত গঙ্গোপাধ্যায়ের যে সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট ছিল সেই অনুসারে ইন সার্ভিসটা বসতে পারবে না। এখন তারা যদি ফ্রেশার হিসেবে বসে তাহলে কি ঠেকাবে? ফ্রেশার হিসেবে বসলে কিভাবে ঠেকাবে, এটা তো প্রশ্ন। এখন ফ্রেশার হিসেবে বসলে পরে দেখুন একটা প্রবলেমও রয়েছে। তাদের যখন নতুন হিসেবে রিক্রুটমেন্ট হবে, তারা 4-5 বছর ধরে চাকরি করছে, তাদের যে স্যালারি স্কেলটা যত বেড়ে গেছে, আবার নতুন করে শুরু হবে। আবার দেখলাম অনেকেই বলছে যে স্যালারি কমে যায়, যাক, দীর্ঘ বছর ধরে বাবা মাকে ছেড়ে সবকিছু ছেড়ে আমরা অন্য জেলায় আছি। তাহলে ভাবুন, মানে সবাই সবার স্বার্থের লোভের চেষ্টা করছে, স্বার্থের চিন্তা করছে, যার যার স্বার্থের চিন্তা করছে সেই। হ্যাঁ, কিন্তু এখানে যে একজন বঞ্চিত বেকার, যে বছরের পর বছর বসে আছে, যার বয়স শেষ প্রান্তে, সে একটা চাকরির অপেক্ষা করছে, সে এখনো পর্যন্ত একটা কিছু হলো না, অথচ এরা এদের তালে ব্যস্ত, যে যার তালে ব্যস্ত, মানে বল না, স্বার্থের দুনিয়া, যার যার মানে ঘটি গরম করতে ব্যস্ত, একজন ঘটি গরম করতে ব্যস্ত। তো এবার দেখুন, আমি আপনাদের বলি যে তো এর সমাধানটা কি? এর সমাধান কি? এর সমাধান হচ্ছে একটাই, যেটা হচ্ছে ইন সার্ভিসে যদি ফ্রেশার হিসেবে বসে তাহলে কিভাবে ঠেকাবে? ঠেকানোর কোনো পথ দেখতে পাচ্ছি না, ফ্রেশার হিসেবে বসে ঠেকানোর পথ নেই। কিন্তু আমি বলবো যারা ইন সার্ভিসটা ফ্রেশার হিসেবে বসবে তারা চাকরিটা রিজাইন দিয়ে যেন আসে। আমি মনে করি রিজাইন দিয়ে আসা উচিত। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। সে তো দেখুন জীবনেও রিজাইন দেবে না, সেই আলট্রা কনফিডেন্স নেই যে আমি ওই চাকরি ছেড়ে দিয়ে রিজাইন দিয়ে তারপরে আমি এর ইন্টারভিউ দেবো। সেই ভুল, সেটা কারোর ক্ষমতা নেই, ঠিক আছে? শুধু ওই বললাম বাতেলা দেওয়ার বেলায় আছে, অথচ গোপনে গোপনে কারোর কাছে বলবে না, গোপনে গোপনে ইন্টারভিউ দিতে যাবে, আমি ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে ইন্টারভিউ দিচ্ছি, ঠিক আছে? সেখানে ইন্টারভিউ হলেও বলবে না যে আমি ইন সার্ভিস, কারণ ফ্রেশ হিসেবে জয়েন করে দিয়ে দেবে। হ্যাঁ, বলবে না 17 সালে হয়নি বা 22 সালে হয়নি, তখন বলছে এখন এই গল্প করবে। তো আমি আপনাদের কিছু গল্প শোনাই। দেখুন, ইন সার্ভিসদের যন্ত্রণা শোনাচ্ছে আপনাদের। ইন সার্ভিসরা কি যন্ত্রণা প্রকাশ করছে। বলছে বেশিরভাগ ইন সার্ভিস টিচার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে কারণ ওনারা নিজের জেলায় বাইরে পোস্টিং পেয়েছেন। সরকার উচিত ওনাদের আগে নিজের জেলায় ট্রান্সফার করিয়ে নতুনদের সুযোগ দেওয়া। ইন সার্ভিস টিচারদের যেমন ট্রান্সফার প্রয়োজন, সেরকম বেকার ছেলে মেয়েদের চাকরিটাও প্রয়োজন। শুধু বেকার ছেলে মেয়েদের সিট ব্লক করে দেওয়া মোটেই উচিত নয়। তাই বেকার ছেলে মেয়েদের সিট ব্লক করা হলে কেবলমাত্র সরকারই দায়ী, মানে ইন সার্ভিসে বসবে, তারা বলছে আমরা বসবই। আচ্ছা, তারপর দেখুন কি বলছে। ইন সার্ভিসদের মন্তব্যগুলো শুনুন শুধু। হ্যাঁ, দেখুন আমি এবার শোনাচ্ছি, ইন সার্ভিসদের মন্তব্য শোনাচ্ছি। দেখুন, এখন বলছে আমার 4 বছর উপর বাইরের জেলায় কর্মরত, বলছে আমরা 4 বছরের উপর বাইরের জেলায় কর্মরত, আমাদের ট্রান্সফার এখনই না দিলে আমরা তো সবাই আবার ইন্টারভিউতে দিয়ে নিজ নিজ জেলায় পাশাপাশি স্কুলে জয়েন করব, মানে বাড়ির পাশে স্কুলে জয়েন করব। ইন সার্ভিসদের কথা। তারপর দেখুন বলছে পর্ষদ আর সরকার 2022 স্টেটদের নিয়ে খুব ভালোভাবে খেলছে। এটা 22 স্টেটদের একজন বলছে ভালোভাবে খেলছে। একজন বলছে যে আমি দীর্ঘদিনের দাবি মানা হয়নি এখনো, বলছে আমাদের দীর্ঘদিনের দাবি মানা হয়নি, আমরা এখন বসবই, আমরা এখন ইন সার্ভিস হিসেবে বসবই। পর্ষদ থেকে কোনো ইতিবাচক ভূমিকা না নিলে আমরা অবশ্যই হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফারের জন্য আমরা অবশ্যই আবার ইন্টারভিউতে বলবো। তাহলে এবার ভাবুন, যদি ইন সার্ভিসটা যদি বসে তাহলে কম্পিটিশন 60,000 70,000 ইন্টারভিউ দেবে। তারপর যদি ইন সার্ভিসটা যদি আরো 10-15,000 বসে, তাহলে সেটা কোথায় যায় ভাবতে পারছেন? আমি শুধু বলবো ইন সার্ভিস যারা আছে তারা অবশ্যই তুমি রিজাইন দিয়ে আসে। সেই সাহস নেই, সেই সাহস ক্ষমতা কারণ নেই যে কেউ বলতে পারবে না যে আমি ইন সার্ভিস, আমি হচ্ছে ইন সার্ভিস, আমি রিজাইন দিয়ে ইন্টারভিউ দিচ্ছি। দেখুন, একজন বলছে যদি ইন সার্ভিসের বদলি করে বাড়ির কাছে আনে তাহলে তাদের সমস্ত সিটে নতুনদের নিয়োগ দিতে হবে। হ্যাঁ, সেই সিটগুলিও আমাদের সাথে যোগ করতে হবে। কতজন ইন সার্ভিস আবেদন করেছে সেটা পর্ষদ আগে জানাক। আচ্ছা, তারপরে কি বলছে দেখি।
একজন লিখেছে যে 2017 টেট দিয়ে আমি ইন্টারভিউতে বসবো, 2017 টেট দিয়ে আমি ইন্টারভিউতে বসবো। বলছে আমি 2017 টেট দিয়ে ইন্টারভিউতে বসবো, কারণ বাড়ি থেকে অনেক দূরে স্কুলে যাতায়াত, খুব কষ্টের, পরিবার ছেড়ে বাবা মাকে ছেড়ে যে কি যন্ত্রণার সেটা এখন বুঝতে পারছি, তো আমাকে তো বসতেই হবে, আমি বসবো। ইন সার্ভিসদের কোর্স তো কি বলছো কামাল রিমেন, বলছো ইন সার্ভিসদের কত দম আছে চাকরিটা ছেড়ে দিয়ে ফ্রেশ হিসাবে বসুন, কত দম। একদম আমি সেটাই বলতে চাই, যারা ইন সার্ভিস আছে, যারা দেখুন এই আপনি যেটা বললেন আমি এটাই বলছি, যদি একটা বঞ্চিত, আপনি চাকরি করছেন, সে আপনি হয়তো নিজের জেলা নিয়ে অন্য জেলায় আছেন, আপনার এবছর নয় পরের বছর ট্রান্সফার হয়ে যাবে, তো আপনি তো নিজে একজন স্বাবলম্বী, একজন চাকরিজীবী, আপনার বেকারত্ব যারা যন্ত্রণা যুগে মুছে গেছে, এখন আপনি আপনার, হ্যাঁ আপনি যেটা চাইছেন বাড়ির কাছে আসতে চাইছেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন ইন সার্ভিস হিসেবে আবার ইন্টারভিউ আবার বসবেন, তখন একটা যোগ্য, একটা বঞ্চিত একটা ছেলের ভবিষ্যৎ সারা জীবন ধরে স্বপ্ন ধরে আছে, সেই স্বপ্নটা নষ্ট হবে। তো আপনাদের যদি, আমি বলবো যদি ইন সার্ভিসদের যদি দম থাকে, তাহলে পরে চাকরিটা ছেড়ে দিয়ে, সেটা কারোর ক্ষমতা নেই, কেউ করবে না, ওই লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে ওই 17 টেট দিয়ে বা তার পূর্বের যে টেট হয়েছে সেই টেটের সার্টিফিকেট দিয়ে গোপনে বসবে ফ্রেশার হিসাবে, বসে বাড়ির কাছে যদি হয়ে যায়, দেখুন আমরা এদের লক্ষ্যকে আমি বলি, যারা ইন সার্ভিস আছে, যে এরা যে পরীক্ষা দিলেই পাস করবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই যারা ইন সার্ভিস আছে তারা যদি পরীক্ষা দেয়, পরীক্ষা দিলেই যে আপনাদের টিকে যাবে তার কোনো মানে নেই। মানে এরা চাইছে আমরা ইন্টারভিউ দেবো, ইন্টারভিউ দিয়ে র্যাঙ্ক করবো, র্যাঙ্ক করে যদি র্যাঙ্ক হয়, যদি র্যাঙ্ক মানে কাছাকাছি নম্বর পেলে একটা র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্ক হলে পরে নিজের জেলায়, সেই র্যাঙ্ক হলে নিজের জেলার কাছাকাছি আসতে পারবে, তাই না? নিজের জেলার কাছাকাছি যখন আসতে পারবে, তখন সে কি করবে, তখন ওই চাকরিটা ছেড়ে দেবে, তখন ওই চাকরিটা ছেড়ে দিয়ে তখন এখানে আবার জয়েন করবে ফ্রেশার হিসাবে। তো এদের যেমন দেখুন, এদের ক্ষতির দিকটা আছে কি, এদের আবার নতুন পে স্কেলে আসবে, 4 বছর চাকরি করার পর যে বেতনের স্কেল আবার প্রথম থেকে শুরু হবে, সেটা একটা বিষয়। তবে এদের সুবিধাটা হচ্ছে কি বাড়ির কাছে আসতে হবে। তো এরা বলছে যে, একজন লিখেছে যে টাকা যদি আমার পে স্কেল যদি কমেও, যতই কমুক আমি তাও আসবো, কারণ বাড়ির কাছে সেটা খুব দরকার। যখন চাকরি, একজন লিখেছে যখন চাকরি পাইনি তখন মনে হতো একটা চাকরি দরকার, চাকরি না পেলে পরে জীবন শেষ হয়ে যাচ্ছে। একজন বলছে যখন চাকরি পাইনি তখন মনে হচ্ছিল একটা চাকরি পেলে পরে জীবন মানে ধন্য, আর কিছু দরকার নেই, কিন্তু এখন মনে হচ্ছে বাবা মাকে ছেড়ে এত দূরে আছি, জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার বাড়ির কাছে এটা খুব জরুরি, খুব জরুরি। তো আমি আবারও বলছি, দেখুন আপনাদের সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ যেটা আপনাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাজমেন্ট অনুসারে যে জাজমেন্ট দিয়েছিলেন, সেখানে ইন সার্ভিসে বসতে পারবে না, কিন্তু ফ্রেশার হিসাবে বসবে, তাদের আটকানো পসিবল না, তারা ফ্রেশার হিসাবে বসবে গোপনে। তো আমি আপনাদের বলবো, যারা 22 টেট পাস, 23 টেট পাস, 14 টেট পাস, 17 টেট পাস যারা আছে, যারা অলরেডি ফ্রেশ ক্যান্ডিডেট আছে, তাদেরকে এখন একটা উপায়, মানে এখন আমি সমাধানটা বলছি, এখন কি পদক্ষেপ, কি অবস্থা, কি করা যেতে পারে। দেখুন করা যেতে পারে কি, এখন সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনাদের পর্ষদে গিয়ে কথা বলতে হবে, পর্ষদে গিয়ে বিষয়টা খুব সুন্দর করে আলোচনা করতে হবে, যাতে কোনোভাবেই আপনাদের ইন সার্ভিস যারা আছে তারা কোনোভাবেই যেন বসতে না পারে, ইন সার্ভিস যারা আছে তারা যেন কোনোভাবেই বসতে না পারে, সেই বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করতে হবে, সেই বিষয়ে কিন্তু আপনাদের দেখতে হবে। যারা ইন সার্ভিস আছে তারা যেন কোনো রকম ভাবে বসতে না পারে, সেই পদক্ষেপটা নিতে হবে যারা এই টেট পাস করে আছে। তো এখন আপনাদের পিছনে দেখুন, এতদিন আপনারা ভ্যাকান্সি পাচ্ছিলেন না, এতদিন আপনারা ভ্যাকান্সি দিচ্ছিল না, নোটিশ দিচ্ছিল না, ইন্টারভিউ শুরু হচ্ছিল না, যাই হোক এখন যেই হয়েছে দেখুন আর এক বিপদ, মানে আপনাদের বন্ধু এখন শত্রু হয়ে ঘাড়ের পিছনে দাঁড়াচ্ছে। তো এই জন্যই তো বলে যে, কি বলে, শত্রু সবসময় ঘরের মধ্যে হয়, ঘরের শত্রু বিভীষণ হয়। এখন ফ্রেশারদের হলো ঘরের শত্রু বিভীষণ, এরাই কিন্তু এখন শত্রু হয়ে দাঁড়াবে, এই ইন সার্ভিসটাই আপনাদের এখন চরম শত্রু। কি বলছো, ইন সার্ভিসদের কি এক্সট্রা নম্বর দেবে? না না, ইন সার্ভিসরা তো ইন সার্ভিস হিসেবে বসতেই পারবে না, ওদের ফ্রেশার হিসেবে বসতে হবে। ইন সার্ভিস হিসেবে বসতে পারবে না, ওদের ফ্রেশার হিসেবে বসতে হবে, লুকিয়ে তাও মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা কথা বলে বসতে হবে। এরা যখন ফর্ম ফিল আপ করবে তখন এরা 17 টেটে পাস করেছি সেই টেট শো করবে, এবং ফ্রেশ, আমি কোনো চাকরি করি না, মিথ্যা ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপ করবে। এরা মিথ্যা ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপ করবে, যদি এরকম পান তাহলে ধরিয়ে দিন, তাহলে পরে খেলা ঘুরে যাবে যে এই চাকরি করছে, চাকরিগত অবস্থায় যাচ্ছে। তো ইন সার্ভিস দেওয়ার সুযোগ নেই, কিন্তু ফ্রেশার হিসেবে বসবে, যদি ধরিয়ে দিতে পারেন তাহলে পরে সেটা হবে, কিন্তু ধরাবে কে জানবে যে এই সার্ভিস এই পরীক্ষা দিচ্ছে, কবে ইন্টারভিউ দিচ্ছে, আপনি ধরতে পারবেন? আপনি ধরতে পারবেন না, কবে কখন গোপনে ইন্টারভিউ দিয়ে চলে আসবে আপনি জানতে পারবেন না। কি বলছো, 14 রেটের টিচারদেরকে কোর্ট বাতিল করেছে, তা
সমস্যার কি অপেক্ষা। তো তারা আবার কিসের টেট পাস? তারা তো অবৈধ এসএসসি মতো না। 17 টেট যারা পাস করে আছে, 17 টেট যারা পাস করে আছে, যারা চাকরি করছে 17 টেটে যারা পাস করে আছে, তারা 14 টেটেরও আছে। তো ভাবুন, তো ইন সার্ভিসরা আপনাদের চাকরি খাওয়ার জন্য বসে আছে। আমি আপনাদের একটা গ্রুপে মানে ভাবতে পারবেন না, মানে ইন সার্ভিসরা এখন মানে সেই ছোপেতে বসে আছে। ইন্টারভিউ নোটিফিকেশন দিলে পরে সবার আগে মনে হয় ফ্রেশারদের থেকে আগে ওরা ফর্ম ফিল আপ করবে, ওরা এরকম ছোপেতে বসে আছে। একজন লিখেছে, আমরা বারে বারে অনেক কর্মসূচি করলাম আমাদের ট্রান্সফারের জন্য, বাড়ি থেকে 750 কিমি দূরে স্কুলে 4 বছর ধরে কর্মরত আছি। আমাদের ইন্টারভিউ এর আগে আমাদের ট্রান্সফার না পেলে আমরা ইন্টারভিউ তো দেবই, আমরা সেরকম ভাবেই ভেবে রেখেছি। ভাবুন, বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি? তার মানে যোগ্যরা, ফ্রেশাররা, এরা চাকরি এখনো পর্যন্ত পাবে কি না পাবে তার কোনো মানে, এই যদি ইন সার্ভিসরা ইন্টারভিউতে বসবে তাহলে কাট অফ কোথায় যাবে সেটা একটা বিষয়। এরা যখন আবার লড়াই করবে তখন কোথায় যাবে, কি একটা ভয়ঙ্কর খেলা। শুধু মানে কি বলবো, যার স্বার্থ, মানে না, পরের তেলে পুঁটি ভাজা, এখন পুঁটি ভাজার চেষ্টা করছে, এটা পুঁটি ভাজার চেষ্টা করছে, এছাড়া কিছুই না। কল্পনার বাইরে। তো এই নিয়ে কিন্তু আপনাদের একটু সোচ্চার হতে হবে, আপনাদের একটু সজাগ হতে হবে। বলছে ইন সার্ভিসদের আগে নিজের জেলায় আসার সুযোগ দিতে হবে, না হলে কম্পিটিশন আরো বেড়ে যাবে। অবিলম্বে সরকারের ইন সার্ভিসদের নিজের জেলায় নিতে হবে, না হলে আমরা ইন্টারভিউতে বসবই, কেউ ঠেকাতে পারবে না আমাদের। লিখছে, আমাদের কেউ ঠেকাতে পারবে না, আমরা বসবই, আমরা ফ্রেশার হিসাবে বসবো। তাহলে এখন এটা কিন্তু 22 টেট পাস, 23 টেট পাস, 14 টেট পাস, 17 টেট পাস যারা আছে তাদের এই বিষয়টা বুঝতে হবে। তাদের কিন্তু এই নিয়ে একটা পদক্ষেপ নিতে হবে, যেন ইন সার্ভিস যারা আছে তারা তো বসতে পারবে না, কিন্তু এরা ফ্রেশার হিসেবে বসবে। তো সেটা কি ব্যবস্থা নেওয়া যায় সেটা কিন্তু ভাবতে হবে। না হলে এরাই কিন্তু ঘরের শত্রু বিভীষণ, এরাই আপনাদের ঘরের শত্রু বিভীষণ হচ্ছে। যারা ইন সার্ভিস আছে এরাই আপনাদের ঘরের শত্রু বিভীষণ। এরা চাইছে যে কোনো মূল্যে আপনাদের চাকরিগুলো খাবে। নতুনদের, যারা বেকার, যারা বঞ্চিত, এখনো চাকরি পায়নি, তাদের চাকরিগুলো খাওয়ার জন্য এরা উঠে পড়ে বসে আছে, মানে লেগে আছে কোন রকম। শুধু ফর্ম ফিল আপ, মানে ফর্ম বেরোতে দিন, আবেদন শুরু দিন, দেখবেন সবার আগে এরা ফর্ম ফিল আপ করবে। মানে এরা যন্ত্রণায় মরে যাচ্ছে, এরা চাকরি করছে কিন্তু দূরে আছে তাই যন্ত্রণায় মরে যাচ্ছে। আর যারা চাকরি পায়নি এখনো পর্যন্ত, তাহলে ভাবুন তাদের কি যন্ত্রণা। কিন্তু আমার মনে হচ্ছে এদের মানে আমি যা লেখা পড়ছি, এদের যন্ত্রণাটা বেশি। যারা চাকরি পেয়ে গেছে এদের যন্ত্রণাটা বেশি, এরা দূরে আছে। আর যারা চাকরি পায়নি এদের কোনো চিন্তা নেই। বুঝতে পারছেন? কি অবস্থা, কমেন্ট পড়লে মাথা ঘুরে যাবে এসব কমেন্ট লিখেছে। একজন লিখেছে, ইন সার্ভিসরা বসতে বাধ্য, কারণ তারা দীর্ঘ 4.5 বছর ধরে বাড়ি থেকে প্রায় 200 থেকে 400 কিমি দূরে খুব সমস্যায় পড়ে আছে। তাদের ট্রান্সফার নিয়ে সরকার কোনো কিছু ভাবছে না। তবে নতুন নিয়োগের আগে ট্রান্সফার না হলে অনেক বঞ্চিত হবে, অনেক আগামী দিনে অনেক ছেলেমেয়েরা চাকরি থেকে নতুনরা বাদ যাবে, কারণ ইন সার্ভিসরা সেই জায়গাগুলো দখল করবে। হ্যাঁ, বলছে আগামী 10 তারিখ কি বলছে, 16,500 ট্রান্সফার দিয়ে জমায়েত আছে। হ্যাঁ, সেখানে জমায়েত বাড়িয়ে ট্রান্সফার আন্দোলন সফল করুন, নতুন প্রার্থীদের ভালো হবে। মানে নতুন প্রার্থীদের পরামর্শ দিচ্ছে যে আপনারা এই ইন সার্ভিসদের পক্ষ নিন, না হলে আপনাদের সিটগুলো সব নষ্ট হয়ে যাবে, আপনাদের সিটগুলো ধ্বংস হয়ে যাবে। অ্যাকচুয়ালি পরোক্ষভাবে কি হবে দেখুন, আমি আপনাদের বলি, যারা ইন সার্ভিস আছে, যারা দূরে দূরে আছে, তারা ফর্ম ফিল আপ করবে, শিওর ফর্ম ফিল আপ করবে। এরা কিন্তু আপনাদের সেই কিনা যে নিজের ঘরের দাদা বা ভাই না, যে আমি গেলে পরে আমার ভাইয়ের চাকরিটা হবে না, আমি তাহলে যাব না। এটা কখনো ভাববে না যে আমি না গেলে যে আমার ভাইয়ের চাকরিটা হবে, সেটা না। কে কোথায়, আমার আগে বাড়ির কাছে আসতে হবে, এই ধান্দা। ঠিক আছে, কিন্তু একজনের যে একটা যোগ্য, একটা বঞ্চিত ছেলে জীবনে এখনো চাকরি পায়নি, চাকরির স্বাদ পায়নি, সে চাকরির স্বাদ পাবে, সেটাও কিন্তু দেখুন এরা কিন্তু ঘরের শত্রু বিভীষণ। কারণ এরা এতদিন পরে এদের সঙ্গেই চাকরিতে জয়েন একসঙ্গে করবেন, একসঙ্গে ক্লাস করবেন। তো এরা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত শত্রু। শুধু প্রতিটা ক্ষেত্রেই দেখবেন ঘরের শত্রু বিভীষণই হয়। শত্রু আপনার ঘরের মধ্যেই থাকে, কিন্তু সেটা আপনাকে খুঁজে বার করতে হয় যে শত্রু অ্যাকচুয়ালি কে আর মিত্র অ্যাকচুয়ালি কে। বুঝতে পারছেন? তো আবারও বলছি, সমস্ত 22 টেট পাস, 23 টেট পাস যারা আছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তো তাদেরকে সজাগ হতে হবে, তাদেরকে পদক্ষেপ নিতে হবে, বিভিন্ন তাদের চেষ্টা করতে হবে যে এই সমস্ত যারা আছে, যারা আপনাদের চাকরিগুলো খাওয়ার পরিকল্পনা করছে, নতুনদের চাকরি, যারা এখনো চাকরি পায়নি, তাদের স্বপ্নগুলো ধ্বংস করার চেষ্টা করছে, প্ল্যানিং করছে, তো তাদের ব্যাপারটা বুঝতে হবে। তাদেরকে
মানে কিভাবে আটকানো যায় সেই পথ অবলম্বন করতে হবে। তবে এটুকু বলছি, এরা এই যে যেটা বললাম যে এদের নতুন করে আপনাদের পে স্কেল বসলে পরেও এরা বসবে, হ্যাঁ, কারণ এরা দূরে আছে, দূরে থেকে বাড়ির কাছে আসতে চাইবে। বউ বাচ্চা নিয়ে দূরে পড়ে আছে, একটা যন্ত্রণার ব্যাপার, বুঝতেই পারছেন, ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে আছে। সেই যন্ত্রণার হাত থেকে বাঁচতে এরা বাড়ির কাছে আসার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করছে। শুনছি নাকি কেস ফাইল করবে, এরা কেস ফাইল করবে এমনটা শোনা যাচ্ছে। এদের বসতে দিতে হবে এবং এদের দ্রুত ট্রান্সফার করতে হবে, বাড়ির কাছে নিয়ে আসতে হবে। একজন লিখেছে, মাথায় রাখবেন এসএসসির ক্ষেত্রে ইন সার্ভিসরা নতুন নিয়োগে বসতে পারবে, সাথে সাথে এক্সপিরিয়েন্স মার্কসও থাকে, কোর্টের পথ খোলা, বাকিটা সরকার বুঝবে কি করণীয়। মানে ভয় দিচ্ছে, মানে থ্রেট দিচ্ছে নতুনদের প্লাস মানে ফ্রেশদের প্লাস আপনার ইয়েদের, সরকারকে ভয় দিচ্ছে মোট কথা ইন সার্ভিসরা, যে আমাদের বাড়ির কাছে নিয়ে আসতেই হবে আর যে কোনো মূল্যে, না হলে কিন্তু আমরা ফ্রেশদের চাকরি খেয়ে দেবো। হ্যাঁ, ওরা বসলে পরে ওরা র্যাঙ্ক করে বাড়ির কাছে চাকরি পেয়ে যাবে, আর তাহলে একটা সিট নষ্ট হবে সেখানে যে চাকরি করতো। তো আমি শুধু এটুকুই বলবো যারা ইন সার্ভিস আছে, দেখুন শেষে বলবো যেটা, যে আপনি যদি ইন সার্ভিস থেকে থাকেন বা চাকরি করছেন, তাহলে অবশ্যই যদি আপনার যোগ্যতা থাকে, যদি আপনার এতই ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই চাকরিটাকে ডিজাইন দিয়ে তারপরে এসে নতুনদের সঙ্গে বসুন। কারণ আপনি তো মিথ্যা বলবেন না, আপনি তো মিথ্যা বলবেন, কেন মিথ্যা বলে চাকরিটা কেন নেবেন? মিথ্যা বলে কেন নেবেন? ওখানে ডিজাইন দিয়ে এসে ফ্রেশ হিসেবে বসবেন, কোনো সমস্যা নেই তো। কিন্তু আপনি মিথ্যা বলে সরকারের কাছে, নিজের কাছে, সমাজের কাছে মিথ্যা বলছেন। তো ফর্ম ফিল আপের সময় মিথ্যা বলছেন, মিথ্যা বলে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে যে আমি ফ্রেশ ক্যান্ডিডেট, আমি চাকরি করি না, তাই না? আপনাকে তো সেই বন্ডে আপনাকে তো ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সই করতে হচ্ছে, সেভাবে ফর্ম ফিল আপ করেই তো আপনি ইয়েটা করবেন, তাই নয় কি? তো সেই জন্যই বলছি, আপনারা অবশ্যই যারা ইন সার্ভিস তারা অবশ্যই চাকরিটা ছেড়ে দিয়ে এসে নিজের যোগ্যতায় অবশ্যই বসুন, তাতে কোনো আপত্তি নেই। তারা ফ্রেশ ক্যান্ডিডেট আপনাদের স্বাগত জানাবে, নতুন ক্যান্ডিডেট তারা চাকরি না পেলেও, তারা যদি চাকরি নাও পায় তাহলে আপনাদের স্বাগত জানাবে, যে ঠিক আছে এই ছেলেটার দম আছে বা এই চাকরিজীবীর দম আছে, চাকরি ছেড়ে দিয়ে এসে মানে সঠিকভাবে বসছে। কিন্তু আপনি মিথ্যা বলে, সরকারের কাছে মিথ্যা বলে, নিজের কাছে মিথ্যা বলে, পরিবারের কাছে মিথ্যা বলে আপনি ইন সার্ভিস হয়ে ফর্ম ফিল আপ করবেন, ফ্রেশ হিসেবে ফর্ম ফিল আপ করবেন, কিন্তু আপনি চাকরি করছেন, চাকরি করা অবস্থায় আপনি ফর্ম ফিল আপ করতে পারেন না, তাই না? তো এই বিষয়টা রয়েছে। তো দেখা যাক এখন কি হয়, সময় বলে দেবে। আবার তাও 22 স্টেট, 23 স্টেট, 14 স্টেট যারা আছে তাদেরকে, ফ্রেশ ক্যান্ডিডেট, নতুন ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু সতর্ক হতে হবে এবং এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। দেখুন, আমি আবারও বলছি, আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু যেটা ন্যায়, যেটা ন্যায্য সেটা বলছি। কেন বলছি? কারণ যে চাকরির স্বাদ পেয়েছে, বঞ্চনার থেকে মুক্তি পেয়ে গেছে, যারা ইন সার্ভিস তারা তো মুক্তি পেয়ে গেছে। তারা হয়তো দূরে আছে, কেউ তারা দূরে আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখনো চাকরির স্বাদ পায়নি, যে এখনো বছরের পর বছর ধরে বঞ্চিত, যার বয়স শেষ প্রান্তে, যে একটা স্বপ্ন নিয়ে আছে, তার কি হবে? তার কথাটা ভাবুন। আপনি তো চাকরি করছেন, আপনার আজ না হোক কাল না হোক পরশু ট্রান্সফার হবে। হ্যাঁ, বুঝতে পারছি দূরে আছেন বাবা মা ছেড়ে, কিন্তু যে আজ বছরের পর বছর নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে যে শুধুমাত্র চাকরির জন্য, তার কি হবে? সেটা ভাবুন। আপনি তো চাকরি করছেন কিন্তু সে এখনো চাকরি পায়নি, এটা তো ভাবতে হবে। তো যাই হোক, আমি শুধু শেষে এইটুকুই বলবো যে নিজের কাছে, সরকারের কাছে মিথ্যা না বলে ডিজাইন দিয়ে এসে তারপরে ইন সার্ভিস হিসেবে বসুন, তাহলে কোনো প্রবলেম নেই আমি মনে করি ব্যক্তিগতভাবে। নাকি বলুন, আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই জানাবেন। নিজেদের যারা ইন সার্ভিস আছেন তারাও বলবেন, যারা ফ্রেশ তারাও বলবেন অ্যাকচুয়ালি আপনাদের কি মতামত।